যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম, আমার কষ্ট দুঃখ বোঝার মতো কোনো মানুষ নেই। কিন্তু দেখো, আমি শত মানুষের দুঃখ কষ্ট বুঝে বয়ে চলি, তবুও আমার কোনো নাম নেই। এত করার পরেও আমি সবার কাছেই খারাপ। এখনও পর্যন্ত কারোর কাছে ভালো হতে পারলাম না। শ্বশুরবাড়ির লোকদের কাছে তো নয়ই, আর তার সঙ্গে সঙ্গে স্বামীর কাছে নয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। দেখো, আমাদের আজকে ধান উঠছে। আমি ধান তুলতে গিয়েছিলাম মাঠেতে, ধান বয়ে ভ্যানের কাছে রেখে এখন আমি এসেছি বাগানে। যেহেতু আমাদের এই বাগানটা এখনও গাছ ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের এই বাগানে সমস্ত গাছ বসানো হয়ে গেছে, জানো তো। এখানে বসিয়েছি আমরা শসা গাছ, তারপরে আছে টমেটো গাছ, পেঁয়াজ গাছ, তারপরে আছে পুঁইশাক গাছ, তারপরে আছে গাঁদা ফুল গাছ, আর তারপরে আছে কিছু ভুট্টার গাছ। কিন্তু আমি সব কিছু তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ সব কিছু ছোটো, তোমরা অত বুঝতেও পারবে না ফোনে, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না। জানো তো, এই ফুল গাছগুলো আমরা 5 দিন আগে বসিয়েছিলাম, আর এখন দেখো চারাগুলো ধরে গেছে, দেখে খুব ভালো লাগছে। আর এই চারাগুলোইতে এখন আমার সার জল দিয়ে তারপরে পিলি বাঁধতে হবে। এখনও অনেক কাজ আছে মাঠে, যেহেতু আমি টাইম পাই না, তবুও যত টাইম পাই ততটুকুর মধ্যেই আমি কাজ করি। আর আমি এক জায়গায় যেহেতু জব করি, ওই জন্যই আমি টাইমটা পাই না। তবুও আমি যত টাইম পাই মাঠেতেই কাজ করি, কারণ আমার কাজ করতে খুবই ভালো লাগে। আর মাঠের কাজ করতে তো আমার আরও ভালো লাগে। তারপরে আমি যাচ্ছি একটু এই দিকটায়, যেহেতু আমাদের বীজতলা করেছি, সেই বীজতলাটায় কতটা পরিমাণে জল আছে এটাই দেখতে আসলাম। আর এই বীজতলাটা করেছি কী ধানের জানো তো? গরমের ধানের জন্য। তো গরমে ধানের বীজতলাটা ফেলবো, 2 বিঘা মতো চাষ হবে। আর এইদিকে দেখো আমাদের পুঁইশাক গাছ, আর এইখানে কিছু কপির চারা লাগিয়েছিলাম, সেই কপির চারাগুলো খুব সুন্দর হয়েছে। আর এই দিকটা একটা ফাঁকা জায়গা, যেহেতু আমাদের বাড়ি এখানে নয়, এখান থেকে অনেকটা যেতে হবে, আধ ঘন্টার রাস্তা। তারপরে আমি দেখাচ্ছি, দেখো একদিন মাঠে এসে উনুন বানিয়েছিলাম, সেই উনুনে রান্নাও করেছিলাম, তোমাদেরকে অবশ্যই দেখিয়েওছিলাম। তো এখন যাচ্ছি আমি বাঁশ গাছের এই দিকটায়, জানো, যেতে যেতে দেখি কত মাশরুম ফুটেছে। তো মাশরুমগুলো দেখে আমি মনে করলাম যে এই মাশরুমগুলো আগে তুলি, কারণ মাশরুম খেলে স্বাস্থ্যের পক্ষে মানে খুব উপকার। তো মাশরুম যেহেতু আমাদের এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ফুটেছে, তো কে না তুলবে না বলো তো? আমি তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটা বড় বালতি নিয়ে চলে আসলাম। আর জানো তো কত মাশরুম ফুটেছে, তোমরা হয়তো না দেখলে বুঝতে পারবে না। আমি যেহেতু বাঁশ গাছের এখান দিয়ে ঢুকছি, ভালো করে তোমাদেরকে দেখাবো যে কতটা পরিমাণে মাশরুম ফুটেছে। আর এত ফুটে গেছে, মানে এই যে বেশি দেরি হয়ে গেলে না মাশরুমগুলো মানে বড় বড় ফুলে যায়, কিন্তু যখন প্রথম মাটি সে ফুঁড়ে বার হয় তখন কিন্তু খুব ছোট থাকে এবং ডুবো ডুবো থাকে, তখন কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর ফুটে যাওয়ার পরে না ভালো করে খেলিয়ে যায়, সবাই ভাবে এটা ব্যাঙের ছাতা, মোটেও এটা ব্যাঙের ছাতা না, এটা হলো মাশরুম। আর একটা কথা বলি, ব্যাঙের ছাতাটা আলাদা রকমের দেখতে, আর এটাও অবশ্যই আলাদা রকম দেখতে। এই দেখো, যখন যখন ছোট ছিল তখন এমন দেখতে ছিল, দেখো কত সুন্দর লাগছে। তোমরা হয়তো ভাববে যে না, ওটা হয়তো ব্যাঙের ছাতা, কিন্তু না, ব্যাঙের ছাতা ছোটোবেলায় এমন থাকে না গো, ফুটে থাকে। তো এখনই দেখতে পেয়েছো যে এটা হচ্ছে মাশরুম। আর দেখো এক বালতি হয়েছে। তারপরে আমি কিন্তু কচুর লতি তুলেছি, আর সব কিছু এখন বাড়ি নিয়ে এসেছি। এই দেখো, এই উনুনে আমি রান্না করব, আর ওই অত কিছু আমার এখন কাটতে হবে। তো আমি আধা স্নান করে চলে এসেছি পাকা ধরাতে, যেহেতু পাকাটা ধরিয়ে দিয়ে তারপরে গিয়ে আনাজ করব। এখন আমি পাকাটাকে ধরতে দিলাম, যেহেতু কয়লার জাল দিয়ে আমি তারপরে বসে পড়লাম আনাজ কাটতে। আর এই কথাটাই বলেছি যে মেয়ে হয়ে কেন জন্ম নিয়েছি। এবারে ভাবো, সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ কাজ করতে করতে নিজে যে স্নান করে মাথাটা আঁচড়াবো সেরকমও টাইম আমার হাতে নেই, ভগবান সেই টাইমটাও আমাকে দেয়নি, এতটাই টাইম শর্ট করে আমার জন্য পাঠিয়েছে। তো আমি এখন সব কিছু বেছে বুঝে নিচ্ছি, মাঠে থেকে যেহেতু এসেছি, আর ওইদিকে ওরাও মাঠে থেকে আসবে ভাত খাওয়ার জন্য। তো আমি ওদের জন্য তাড়াতাড়ি করছি, ওদের সঙ্গেই কাজ করে আমি কিন্তু বাড়ি এসেছি, আবার রান্না করে তাড়াতাড়ি দিতে হবে, নইলে আবার খুব রাগারাগি করবে। তাহলে বলো মেয়েদের জীবনটা কেমন হয়? মাঠের কাজ করে আবার সংসারের সমস্ত কাজ করলাম। দেখো এইগুলো আমি কুলোইতে তুলে রাখছি, কারণ এগুলো অনেকটা, আজকে তো খাওয়া যাবে না, যেহেতু আমার বাবা এসেছে, ভাবছিলাম যে বাবাদের বাড়িতে দিয়ে দেব। তো
তো ওইগুলো তুলে রাখার পর আরও খানিকটা কচুর লতি নিয়ে আমি এখন কাটতে বসেছি। তোমরা তো জানো যে কচুর লতি কাটতে কত দেরি হয়। আজকে রান্না হবে কচুর লতি আর ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারি, মানে একটা বসা বসা করে। আর তারপরে হবে এই মাশরুম ভাজা, তারপরে হবে ডাল, আর তারপরে হবে ডিম ভাজা। আজকে মেনুটা এটাই ছিল, আর এর থেকে বেশি হবে না। দেখো রান্না করতে করতে একটু কলাটা খেলাম, তোমার হাজবেন্ড বলছে খেতে খেতে রান্না করতে করতেই কলা খাচ্ছি। সেই কথাটাই মনে পড়ছে বারবার, যে সামান্য একটা কলা খাচ্ছিলাম বলে তাও বলছিল খেতে খেতে রান্না করছি। জানো এখন 2টো বাজে, এখনও পর্যন্ত কিছুই খেতে পারিনি, আর সমুদ্রে একটা কলাই খেয়েছিলাম, তাও এত কথা। এরকমই হয় বুঝি সংসারের প্রত্যেক স্বামীরা, জানি না এমন হয় কি না, কিন্তু আমার স্বামীর কথা শুনে মনে হয় যে সবার স্বামী হয়তো আমার স্বামীর মতো। যাই হোক, তো চলো দেখো এখন আমার কচুলতিটা রান্না হয়ে গেছে, তারপরে মাশরুমটা ভাজা করে নিয়েছি। যেহেতু এই মাশরুম ভাজা করতে কিন্তু অনেক কিছুই লাগে, সেই পদ্ধতি আমি তোমাদেরকে দেখাইনি, কারণ অনেকটা লং হয়ে যেত ভিডিওটা। আর এই দিকে দেখো আমার কচুলতি কুচো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, ডাল রান্না করেছি, আর এই দিকে হয়েছে মাশরুম ভাজা, তো তারপরেও আছে ডিম ভাজা। তো বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো, আর আমার পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেরা খেয়াল রেখো। আমি জানি প্রত্যেকটা সংসার জীবনের মেয়েদের কোনো দিন নিজেদের কথা ভাবার মতো টাইম নেই, আমারও নেই, তো তোমাদের কেন বলছি।